খবর শুনছেন আজকের কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলায় এসআইআর ঘোষণা এখনো হয়নি, বিএলওদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখছে সিইওর দফতর। নিম্নচাপের জেরে দুর্যোগ থামবেই না, আরও বাড়বে শক্তি, কোথায় লাল সতর্কতা জারি করলো আইএমডি। ভারতে এসে ভোটার কার্ড বানিয়েছে বিএনপি নেতা, জানতেই পারেন স্ত্রী, সাংঘাতিক কাণ্ড বাগদায়। 2026 সাল কে গড়ছে সরকার, নজরবন্দি সমীক্ষায় উঠে এলো স্পষ্ট ইঙ্গিত। বাড়ি তৈরি করলে দিতে হবে তোলা, ভয়ঙ্কর পরিণতির বৃদ্ধের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। উত্তরবঙ্গে অঞ্জলি নিশিকান্তের কাছেও অসম থেকে এলো এনআরসি নোটিশ। দুর্গাপুজোর চাঁদা এবার 1 লাখ, এ মাসের শেষেই কমিটিগুলোকে বৈঠক ডাকতে পারেন মুখ্যমন্ত্রী। দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছে বিস্তারিত খবরে। বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। আগস্টের শুরুতেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে। এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্যোগে কর্মীদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হলো। শনিবার নজরুল মঞ্চে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানে 4টি জেলা এইআরও বিএলও সুপারভাইজাররা প্রশিক্ষণের জন্য অংশ নেন। এই প্রশিক্ষণে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যে ট্রেনিং দেওয়া হবে কর্মীদের, তাই স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এই অবস্থায় এদিন নজরুল মঞ্চে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া নিয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস বলেন, এটা স্পেশাল সামারি রিভিশন, প্রতি বছর হয়, অন্য বছর সেপ্টেম্বরে হয়, এবার একটু আগে শুরু করা হয়েছে। বিএলওদের যা কাজ সেই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিন বিএলওদের ট্রেনিং সংক্রান্ত একটি বই দেওয়া হয়, তাতে উল্লেখ রয়েছে এসআইআর হলে বিএলওদের ভূমিকা কি হবে। প্রশিক্ষণ নিতে আসা এক বিএলও বলেন, এর আগে এত বিস্তারিতভাবে কখনো লেখা ছিল না, তাহলে কি এসআইআর নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে বিএলওদের? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এসআইআর তো ভবিষ্যতে হতেই পারে, ট্রেনিং তো বারবার হবে না, ভোট তো হবে 6 থেকে 8 মাস পর, আমরা তো বারবার এসব ট্রেনিং করাতে পারবো না। বিএলওরা এখানে পার্ট টাইম কাজ করছেন, তাদের পরে ট্রেনিং এ ডাকা যাবে না। ট্রেনিং এর জন্য একটা খরচ হয়, তাতে গোটা সিলেবাস একেবারেই করাবো। একদিনের ট্রেনিং এ এসআইআর সহ সবকিছু ছুঁয়ে দেওয়া হচ্ছে। তবে এসআইআর এর জন্য প্রস্তুত থাকতে বলেনি কর্মীদের। এসআইআর কখন হবে সেটা জাতীয় নির্বাচন কমিশন জানাবে বলে তিনি মন্তব্য করেন। তবে তারা সবকিছুর জন্য প্রস্তুত বলে জানিয়ে দিলেন। একই সঙ্গে তিনি জানান, এখন আমাদের 81,000 বুথ রয়েছে, 14,000 বুথ আরও যোগ হবে। আমরা প্রত্যেক বিএলওকে প্রশিক্ষণ দেব। বাংলায় এখনও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর ঘোষণা আনুষ্ঠানিকভাবে করেনি নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলে কর্মীরা যাতে কোনো সমস্যায় না পড়েন সেজন্য প্রস্তুত থাকতে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দুর্যোগ থামার নামগন্ধ নেই, এদিকে জামাত জল, রাস্তার খানাখন্দে ওষ্ঠাগত প্রাণ। টানা কয়েকদিনের বৃষ্টিতে অনেকেই এখন বিরক্ত। কবে রোদ উঠবে ঝলমলিয়ে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। আবহাওয়া দফতরের বুলেটিন জানাচ্ছে, বর্তমানে উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস। সোমবারও দুর্যোগ থেকে রেহাই মিলছে না। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার 1 বা 2টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার 1 বা 2টি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার 1 বা 2টি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ জেলার 1 বা 2টি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাজ পড়া থেকে সতর্কতা। আবহাওয়া দফতর সকলকে সতর্ক করেছে যেন এই দুর্যোগের সময় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলেন সকলে। সেই সঙ্গে বাজ পড়ার সময় জলাশয়ে না নামাই ভালো, এড়িয়ে যাওয়া দরকার জমা জলে পা দিয়ে হাঁটাও। ভারতে এসে ভোট দিয়েছেন বাংলাদেশের বিএনপি নেতা। উত্তর 24 পরগনায় উঠল বিস্ফোরক অভিযোগ। বাগদার বাগি গ্রামের ঘটনা। ভারতে এসে ভারতীয়কে বিয়ে করে শাশুড়িকে মা সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছেন, ভোটও দিয়েছেন, এমনই অভিযোগ। হাসিনা সরকার চলে যেতেই ফের বাংলাদেশে চলে গেলেন তিনি। অভিযোগ পেয়ে ভোট কাটতে উদ্যোগী হলো প্রশাসন। উত্তর 24 পরগনা বাগি গ্রামের বাসিন্দা সেরফুল মণ্ডলকে বিয়ে করেছিলেন বাংলাদেশের বাসিন্দা রেজাউল মণ্ডল।
প্রাথমিকভাবে সেরফুল বুঝতে পারেনি যে তার স্বামী বাংলাদেশী, পরবর্তীতে জানতে পারেন আদতে তার স্বামী বাংলাদেশের বাসিন্দা। তাদের 3 সন্তান রয়েছে। সম্প্রতি হাসিনা সরকারের পতন হতেই স্বামী বাংলাদেশে চলে যান। বড় ছেলে ফিরোজ মণ্ডল বাবার সঙ্গে বাংলাদেশে যায়। এদিকে কিছুদিন আগে বাগদার বিডিওর কাছে একটি অভিযোগ আসে। সেই অভিযোগে তদন্ত করতে গিয়ে প্রশাসন জানতে পারে ফিরোজ এবং তার বাবা রেজাউল বেপাত্তা। বৃহস্পতিবার রেজাউলের ভোটার হিয়ারিং ছিল। তার স্ত্রী উপস্থিত হয়ে জানান তার স্বামী ও ছেলে বাংলাদেশে চলে গিয়েছে। এই বিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক জানান, একটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে বাবা এবং ছেলের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে, ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। স্বামীর প্রসঙ্গে স্ত্রী শেরফুল মণ্ডল জানিয়েছেন 30 বছর আগে তাদের বিয়ে হয়। প্রাথমিকভাবে তিনি জানতেন না যে তার স্বামী বাংলাদেশী। শেরফুল বলেন, আমার মাকে মা বানিয়ে ভোট করিয়েছিলেন। 1-1.5 বছর আগে বাংলাদেশে চলে গিয়েছে। পরবর্তীতে আমার বড় ছেলেও বাংলাদেশে চলে গিয়েছে। বিটিও সাহেব বলেছেন স্বামীর ভোট কেটে দেবেন, ছেলের ভোট কেটে দেবেন, কিন্তু আমরা তো ভারতীয়, আমাদের ভোট যাতে থাকে সেই ব্যবস্থা করুন। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম জনমত সমীক্ষা প্রকাশ করল নজরবন্দি। 67,309 জনের বিশাল নমুনা আকারের উপর ভিত্তি করে এই প্রাথমিক সমীক্ষায় 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 190 থেকে 205টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে বিজেপি 50 থেকে 70টি আসন পেতে পারে এবং কংগ্রেস সিপিএম জোট 3 থেকে 6টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে। প্রায় 15 থেকে 20টি আসনে হাড্ডাহাড্ডির লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। নজরবন্দির সমীক্ষা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, স্বাস্থ্যসাথীর মতো সরকারি প্রকল্প এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ভাবমূর্তি তৃণমূলের সাফল্যের মূল কারণ। এছাড়া মহিলা ও মুসলিম ভোট ব্যাংক এবং গ্রাসরুট স্তরের শক্তিশালী সংগঠন তাদের পক্ষে কাজ করেছে। অন্যদিকে বিজেপির দুর্বল জনপ্রিয় নেতৃত্ব, অতিরিক্ত সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা এবং জনসংযোগের দুর্বলতা তাদের পিছিয়ে দিচ্ছে। বাম কংগ্রেস জোট সাংগঠনিক দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে। আরও 3টি ধাপে এই সমীক্ষা প্রকাশিত হবে, যা রাজ্য রাজনীতির আরও বিস্তারিত চিত্র তুলে ধরবে। বাড়ি করতে গেলে দিতে হবে তোলা। ব্যান্ডেলে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল অভিযোগ। তোলার টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু। অভিযোগ মিথ্যা বলে দাবি তৃণমূল সদস্যের। বাড়ি তৈরির জন্য 1 লক্ষ টাকা তোলা চান স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা দীনেশ যাদব। এমনই অভিযোগ ব্যান্ডেলের বাসিন্দা মোহাম্মদ ফকিরের পরিবারের। টাকা দিতে অস্বীকার করায় গত 12 জুলাই সন্ধ্যায় দীনেশ তার দলবল নিয়ে তৃণমূল কর্মী মোহাম্মদ ফকিরের বাড়িতে চড়াও হন বলে পরিবারের দাবি। ঘটনার পরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি হন বছর 60-এর ফকির। ফকিরের ছেলে মোহাম্মদ আমানের অভিযোগের পরে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেন দীনেশ। এমনকি বৃহস্পতিবার রাতে নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে দেওয়া হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মোহাম্মদ ফকিরের। আমানের দাবি, তোলার টাকা দিতে না পারাতেই বাবার এভাবে মৃত্যু হলো। তিনি বলেন, আমি চাই দীনেশকে দল থেকে বহিষ্কার করা হোক, পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা দীনেশ যাদব তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, 1 লক্ষ কেন, 1 টাকা চেয়েছি, কেউ প্রমাণ করতে পারবেন না। এমন যে তাকে ভোটে জেতাতে সাহায্য করেছিলেন সেটা অস্বীকার করে বলেন, প্রতিবেশী এক শিক্ষিকার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে আমান। উত্তর ব্রজবাসীর পর এবার নিশিকান্ত দাস, কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা। তার কাছে ছিল এনআরসির নোটিশ। অসম থেকে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পর অসমে গিয়েছিলেন ওই ব্যক্তি, দিয়ে এসেছেন নথিও। শুধু নিশিকান্ত নয়, আরেকটি নোটিশ গেছে ফলাকাটার বাসিন্দা অঞ্জলি শীল। জানা গিয়েছে 30 বছর আগে অসমে গিয়েছিলেন নিশিকান্ত, কর্মসূত্রে সেখানে ছিলেন তিনি। সেই সময় অসম পুলিশ তাকে আটক করেছিল। কাগজ দেখানোর পর ছেড়ে দেওয়া হয়। এরপর বাংলায় চলে আসেন তিনি। গত জানুয়ারি মাসে আচমকা তার কাছে একটি এনআরসি নোটিশ আসে। নোটিশ পাওয়ার পর অসমে গিয়ে কাগজপত্র জমা দেন তিনি। তবে সেটা যথেষ্ট ছিল না। বাবার ভোটার লিস্টে থাকা নামের অংশ দেখাতে হবে বলে জানিয়েছিল অসম সরকার। প্রথমে খুঁজে না পেলে সেই অংশ খুঁজে পেয়েছেন তিনি প্রায় 45 বছর আগে। যে বাবার মৃত্যু হয়েছে তার নথি দেওয়া সহজ ছিল না। নিশিকান্তর অনুমান, আর কোনো অসুবিধা হবে না। নোটিশ এসেছে উত্তরবঙ্গের আরও এক বাসিন্দার কাছে। ফলাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের বাড়িতে এসেছে নোটিশ। তার বাপের বাড়ি অসমের ধুবড়িতে। 25 বছর আগে তার বিয়ে হয়ে যায়। সেই থেকে ফলাকাটায় রয়েছেন তিনি। তবে নোটিশ পেয়ে অসমে যেতে নারাজ অঞ্জলি। তিনি বলেন, নোটিশটা আগে যাচাই করব, তারপর যাব। তৃণমূলের দাবি, আসলে বিজেপি ভয় দেখানোর চেষ্টা করছে। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আসলে ওদের পায়ের তলায় মাটি নেই। সরাসরি ভোট হলে বিজেপি জিতবে না। সব ক্ষমতা প্রয়োগ করে বাংলায় ক্ষমতায় জিততে পারছে না, তাই ভয় দেখিয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করছে।
এদিকে বিজেপির দাবি আদতে তৃণমূল অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল ভয় দেখাতে চলছে। অনুপ্রবেশকারী ও উদ্বাস্তুদের মধ্যে তফাৎটা আমরা জানি। তৃণমূল যা করার চেষ্টা করছে এটা কার্যকর হবে না। পুজো এবার এগিয়ে এসেছে। 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠী, 21শে সেপ্টেম্বর মহালয়া। সেই হিসাব বরং দুর্গাপুজোর কমিটিগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকতে একটু দেরি হয়ে গেল। তবে নবান্ন সূত্রে খবর, সম্ভবত এ মাসের শেষে তথা 31 জুলাই বা আগস্টের গোড়ায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডাকা হবে। তারপর সেই অমোঘ ঘোষণার অপেক্ষা। এবছর পুজো কমিটি পিছু চাঁদা কত, এ ব্যাপারে এবছর হয়তো আর কোনো রহস্য বাকি নেই। গত বছর রাজ্যের ক্লাবগুলোকে দুর্গাপুজো আয়োজনের জন্য 85,000 টাকা করে অনুদান দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 2023 সালের তুলনায় 15,000 করে বাড়ানো হয়েছিল চাঁদা। আর সেই সভাতে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন 2025 সালে দুর্গাপুজোয় চাঁদা আরও বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে। গত বছর পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক হয়েছিল 23 জুলাই। নেতাজি ইন্ডোরে সেই সভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুদানের অঙ্ক ঘোষণা করছিলেন, তখনই সভাস্থলে আওয়াজ ওঠে, চাঁদা বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হোক, কিন্তু তা নাকচ করে দিয়ে 85,000-এর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বলেন, ধাপে ধাপে বাড়াতে হবে। আগামী বছর 1 লক্ষ টাকা করে দেবেন বলেও জানান তিনি। দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী 30 ও 31 জুলাই এই 2 দিন একাধিক কর্মসূচি রয়েছে তার মধ্যে কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি বলে জানা গেছে। সেখান থেকে সড়কপথে যাবেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে। দেবী মাকে পুজো দেওয়ার পর তিনি রাজভবনে ফিরে আসবেন। পরের দিন রাজভবনে কয়েকজনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সেই বৈঠকের পর রাষ্ট্রপতি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরবেন বলে জানা গেছে জুলাই বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে আসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর বায়ুসেনার MI-17 কপ্টারে কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে নামবেন। দুপুরে বিএসএফ অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। এদিকে রাষ্ট্রপতির 2 দিনের বঙ্গ সফরের নিরাপত্তা জোরদার করতে একযোগে কাজ করছে ভারতীয় বায়ুসেনা ও রাজ্য পুলিশ।